যারা ইলেকশনের মাধ্যমে পার্লামেন্টে আসবেন তারা আসলে এটা কতটুকু আদৌ সংশোধন করবেন এবং কতটুকু তারা পারবেন অ্যাকচুয়ালি সংশোধন করতে। কারণ আমরা যদি সংবিধান মোতাবেক যাই তাহলে এই যেই জুলাই সনদ, এই জুলাই সনদকেও আমরা যদি সংবিধানের মধ্যে অ্যাজ এ টেক্সট এটাকে আমরা যদি অ্যাড করতে যাই তাহলে ডেফিনেটলি সংশোধনী বিল আনতে হবে সেখানে। আপনি সেখানে শুধু একটা রেজলিউশনের মাধ্যমে সেটা করতে পারবেন না। ফলে কতটুকু কি হবে এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে, অনেক ধরনের ব্যাপার আছে। ফলে আমি বলবো যে পলিটিক্যাল পার্টিস যারা আছেন তাদের ডেফিনেটলি যদি আপনারা একমত হন যে না জুলাই সনদে আমরা একমত হয়েছি, তাহলে এই ঐক্যমত্য কমিশনটাকেই আমরা, কারণ এখানে ঐক্যমত্য কমিশন স্পষ্টভাবে বলতেছে যে রাজনৈতিক দলগুলি হলো জনগণের প্রতিনিধি, ফলে প্রতিনিধিদের সাথে আলাপ করে আমরা জুলাই সনদ তৈরি করছি। ফলে এটাকে আমরা একটা ছায়া গণপরিষদ হিসেবে ধরতেই পারি। ফলে আপনি এটাকে একটা ছায়া গণপরিষদ হিসেবে ধরে আপনি এটাকে রেটিফিকেশন সিস্টেম করেন আপনি ইলেকশনের আগেই। এটা জরুরি, মানে এটা হলো গিয়ে যে কোন কোন বিষয়ে আমরা একমত হচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আবার বসে, কারণ অলরেডি এই ঐক্যমত্য কমিশনের এই জুলাই সনদের মধ্যেই যেই জিনিসগুলি ওনারা দিয়েছেন যে অঙ্গীকার নামায় যে কিভাবে কিভাবে আসলে জিনিসটা অঙ্গীকার কি কি হবে, এটা এই জুলাই সনদের মান কি হবে, সেটা কিন্তু অলরেডি ওই অবস্থায় আছে, একটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি সে বলতেছে যে বলবৎ হবে অলরেডি। ফলে এটা নিয়ে আলোচনা করে এটা কিভাবে সলভ করা যায়, এই জিনিসটাকে কিভাবে রেটিফাই করা যায়, কিভাবে, আমি শুনেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা হাইকোর্টের ইয়ের ব্যাপারেও কথাবার্তা বলতেছেন, হাইকোর্টের রেফারেন্সের ব্যাপারে কথা বলতেছেন। তো যাই হোক, এটা যেভাবেই হোক এটাকে একটা রেটিফিকেশনের আওতায় আনতে হবে। এটাকে একটা অন্তত যেই ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে ভয় আছে বা পার্টিগুলোর মধ্যে ভয় আছে, নির্বাচন ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলিকে একটা সুষ্ঠু সমাধানের মধ্যে আসতে হবে। যদি না আসে, যদি এটা মিস হয়ে যায় জুলাই সনদ, তাহলে এটা আবারও একটা খুব মানে বাজে একটা উদাহরণ তৈরি করবে ইতিহাসে। ইউনূস সরকার ঘোষণাপত্র দিতে পারতো কি পারতো না, 106 বা কিভাবে আমরা আসলে করছি, এটা হয়ে গেছে। মানে এটা আসলে এটাকে এইটার দিকে আর ব্যাক করার আমাদের কোনো উপায় নেই, ওই ট্রেনটা মানে মিস হয়ে গেছে। ফলে এখন আমার মনে হয় যে সবার চিন্তাই এইটা যে কিভাবে জুলাই সনদটা, মানে জুলাই সনদটা যেটা হইলো এটা কি হইলো এবং এটা কিভাবে বাস্তবায়িত হবে, এটা একটা প্রধান আকারে আছে আর কি, কনসার্ন আকারে আছে। তো ফলে জুলাই সনদে আমরা যে আইসা পৌঁছলাম, ওইখানে আমি একটু বলতে চাই যে জুলাই সনদের আমাদের কিন্তু অনেকগুলি সংস্কার কমিশন হয়েছিল এবং বেসিক্যালি জুলাই সনদের মূল কথাটা কি, জুলাই সনদের আপনারা যদি প্রেক্ষাপটটা পড়েন, পটভূমিটা পড়েন, তাহলে মূল কথাটা হলো যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ব্যাপক সংস্কার আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের মধ্যে। ফলে সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে একটা জুলাই সনদটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের জুলাই সনদের এখন যে বেসিক ফ্রেমওয়ার্ক যেভাবে আছে জুলাই সনদটা, এটা কিন্তু একটা সাংবিধানিক ইয়েতে পরিণত হয়েছে। মানে এই জুলাই সনদটা একটা সাংবিধানিক রিফর্মে পরিণত হয়েছে শুধুমাত্র। আমরা কিন্তু অনেকগুলি রিফর্ম কমিশন করেছিলাম, 6টা রিফর্ম কমিশন এখানে আছে, কিন্তু অনেকগুলো রিফর্ম কমিশন কালের গর্ভে ইতিমধ্যেই হারিয়ে গিয়েছে এবং সেগুলোর ব্যাপারে জুলাই সনদেও কোনো কথাবার্তা নাই। নারী রিফর্ম কমিশন, মিডিয়া রিফর্ম কমিশন, শ্রম কমিশন, কোনোগুলোর ব্যাপারেই কোনো কথাবার্তা নাই। ফলে জুলাই সনদটা মানে আমার কাছে লাগে দেখলে যে এটা হলো সামনের নির্বাচনে আমরা কে কতটুকু ক্ষমতার যেই আমাদের টানা পড়েন এই জায়গায় এসে দাঁড়িয়েছে জুলাই সনদটা। ফলে এটা একটা জুলাই সনদের, আমি বলবো যে এটা আমাদের এই জুলাই সনদের জন্য একটা মর্মান্তিক ব্যাপার। তো জুলাই সনদের মধ্যে কি কি আছে সেগুলি নিয়ে আমি একটু দুই একটা কথা বলবো, যেগুলি আসলে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলি যারা কমিশনে ছিলেন, এখানে কমিশনের সদস্য আছেন, আরো অনেক পলিটিক্যাল পার্টির আপনারা লোকজন আছেন যারা ছিলেন কমিশনে। ফলে এই জিনিসগুলি আসলে মনোযোগ দেওয়া হয়েছিল কিনা বা এই ব্যাপারগুলি আসলে ভাবা হয়েছিল কিনা, কারণ জুলাই সনদ যারা বাস্তবায়ন করতে চায় না, তারা যারাই হোক, তারা এই বিষয়গুলিকে সামনে আনবে ডেফিনেটলি, এবং এগুলি অনেক যৌক্তিক বিষয়। ফলে এগুলি আসলে জুলাই সনদের মধ্যে কিভাবে আসলো এবং এই প্রশ্নগুলি সামনে উঠবে। ফলে আমার মনে হয় যে এগুলি নিয়ে চিন্তা ভাবনা থাকা ভালো। যেমন আমরা বলছি জুলাই সনদের প্রথমত আমরা যে মূলনীতি নিয়ে কথা বলছি, সাংবিধানিক মূলনীতি, সাংবিধানিক মূলনীতিতে আমি দেখলাম সংশোধিত খসড়ায় গণতন্ত্রটাও নাই। মানে আমরা বাঙালি জাতীয়তাবাদ বাদ দিলাম, সমাজতন্ত্র বাদ দিলাম, সেকুলারিজম বাদ দিলাম, এখন গণতন্ত্রও কেন নাই? মানে গণতন্ত্র তো এটা তো থাকার কথা ছিল না। আমি না 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 আপনি দেখেন নাই লাস্ট যে সংশোধিত যে খসড়া সেটার মধ্যে আমি পাইনি গণতন্ত্র। এটার মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ধর্মীয় স্বাধীনতা আছে। তো এখন গণতন্ত্রটাই তো হলো বেসিক। আবুল মনসুর আহমেদ যখন 72 সালের সংবিধান নিয়ে কথা বলতেছিলেন, উনি বলতেছিলেন যে গণতন্ত্রই শুধু রাখা দরকার, শুধু গণতন্ত্র থাকলে বাকি যা আছে সেকুলারিজম, সমাজতন্ত্র বা ইত্যাদি ইত্যাদি এগুলি থাকবে। ফলে এই গণতন্ত্রটা কেন নাই হয়ে গেল? এখন দেখেন আমাদের এমন কোনো একটা শব্দ নাই মূলনীতিতে যেইটা আমাদের কনস্টিটিউশনাল মূলনীতিকে, শাসনতন্ত্রকে একটা স্পষ্টভাবে ডিফাইন করে। সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা এগুলি সবাই আসলে বলে যে হ্যাঁ আমরা সবাই যার যার জায়গা থেকে তারা নিশ্চিত করতে চায়, বাট আমাদের রাষ্ট্র কিভাবে চলবে এটার একটা মূলনীতি সংবিধানে এখন নাই। আচ্ছা, তারপরে হলো আপনার আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্রকে আমরা চতুর্থ তফসিলে যুক্ত করার একটা ব্যাপার, এটা ঘোষণাপত্রের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় কথা বলা হয়েছে।
150-এর 2 যে বাদ দেওয়া হলো, 150-এর 2 এর মাধ্যমে সপ্তম তফসিল থেকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটা বাদ যাবে, এটা বলা হয়েছে। আপনি দেখেন, এটা বলা হয়েছে আছে যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এবং ওই শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ প্লাস হলো গিয়ে ওই যে আরো যেগুলি আছে তার টেলিগ্রাম বার্তা এলএসড সেগুলি বাদ যাবে। তো না, এটা আছে মানে এই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিলটা বাদ যাবে। তো সপ্তম তফসিলেই তো মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। না না, আপনি এটা দেখেন, মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আপনি দেখেন, ওইখানে লেখা আছে, ওইখানে এটা স্পষ্টভাবে লেখা আছে। ফলে এটা আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি আমাদেরকে একটু দেখা দরকার, কারণ এগুলি নিয়ে কোশ্চেন উঠবে। এগুলি নিয়ে যখন কোশ্চেন উঠবে তখন কিন্তু আপনি সেটাকে ওই কোশ্চেন ট্যাকেল দিতে যে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন ওই আলাপে আর আমরা যেতে পারবো না। এরপরে দেখেন আমাদের এখানে মানে কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলি আসলে মানে গভর্নমেন্টে যারা এই খসড়াগুলি করেন বা এই ইয়েগুলি উপস্থাপন করেন তাদের এদিকে খেয়াল রাখা দরকার। আমরা ঘোষণাপত্রে বলছি যে প্রায় 1000 শহীদ আহত, আর আমরা জুলাই সনদে বলছি 1400 শহীদ আহত। তো এই যে ব্যাপারগুলি মানে আমাদের সরকারের এখন উচ্চপদস্থ কর্মকর্তারা 71 সালের কারা কত শহীদ হয়েছে সেগুলিরও সংখ্যা নির্ধারণের কথা বলতেছেন, কিন্তু ওনারা এখন পর্যন্ত 2টা ডকুমেন্টে নিজেদের এই জুলাই সনদের মানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আহতদের সংখ্যা এখন পর্যন্ত সামঞ্জস্য করতে পারেন নাই। খুবই দুঃখজনক ব্যাপার। ফলে এই জিনিসগুলি, এই ডকুমেন্টসগুলি এগুলি তো আমাদের সামনে থেকে যাবে। ফলে এগুলি তো পরবর্তীতে এগুলি বারবার আমাদের সামনে আসবে, বারবার এগুলি ফিরে আসবে। ফলে তখন এগুলো নিয়ে কোশ্চেন উঠবে, এগুলো নিয়ে আপত্তি উঠবে, প্রশ্ন উঠবে। ফলে এই জায়গাগুলি আমার মনে হয় যে জাতিগত ইয়ের জায়গায় এই জায়গাগুলি মীমাংসা করা, এই জায়গাগুলিকে একটা ইয়েতে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এই জায়গাগুলি মীমাংসা করা এই গভর্নমেন্টের দরকার ছিল। আমি লাস্ট মানে শেষ করি, সেটা হলো যে এখন প্রশ্নটা আসছে যে কিভাবে এটা বাস্তবায়িত হবে। বাস্তবায়ন প্রশ্নে এই সরকার ইতিমধ্যেই এত বেশি গোজামিল করে ফেলছে এবং ঐক্যমত্য কমিশনের এই যে আমার সামনে এখন যে ইয়েটা আছে মানে রিপোর্টটা আছে মানে ওই খসড়াটা আছে, এইটারও আপনি ওই অঙ্গীকার অংশে মানে এটা কি যে কথাবার্তা বলতেছে আমি কিছুই বুঝতেছি না। মানে একবার এই গভর্নমেন্ট বলতেছে, ঘোষণাপত্রে তারা বললো যে 106-এর আন্ডারে জনগণের সার্বভৌম ইয়ে নিয়ে তারা হলো গিয়ে সরকার করছে। আবার বলতেছে যে এই কনস্টিটিউশন মানে এই জুলাই সনদ যাবে কনস্টিটিউশনের উপরে। আবার মানে এই যে আপনি এগুলো কনফ্লিক্টিং করতেছেন অনেকগুলি, এবং আপনি আবার বলতেছেন যে এটা বলবৎ, ফলত এটা জুডিশিয়াল রিভিউর বাইরে থাকবে। বলবৎ মানে কবে থেকে বলবৎ? ঘোষণাপত্রেও আপনি বলেন নাই যে আপনি এই ঘোষণাপত্র আদৌ বলবৎ কিনা। ফলে আপনি আপনার ডেরাইভেটিভ ক্ষমতাটা কি এই গভর্নমেন্টের সেইটা নিয়ে লুকোছবি করতেছে আমার কাছে মনে হচ্ছে। এটা সে স্পষ্টভাবে কখনোই বলতেছে না কোথাও যে আপনার ডেরাইভেটিভ ক্ষমতাটা কি। আপনি কি 106, আপনি কি আগের সংবিধান, নাকি আপনি ঘোষণাপত্র, নাকি আপনি জুলাই সনদ, আপনি কি? মানে এখন মানুষের মন রক্ষার জন্য আমি বলে দিলাম যে জুলাই সনদ হলো সংবিধানের উপরে থাকবে, কিন্তু আবার আমি বলতেছি যে আমি জনগণের সার্বভৌম ক্ষমতার মাধ্যমে 106-এর মাধ্যমে আমি সরকার করছি। তাহলে এই জিনিসগুলো তো হইলো না। আসলে এই জিনিসগুলো খুবই কনফ্লিক্টিং। আমি একটা জিনিস বলে শেষ করবো আর কি, সেটা হলো যে সামনে ইলেকশন আসছে। এখন এইটা মানুষের মধ্যে শঙ্কা আছে, অতীত অভিজ্ঞতা এবং সবকিছু নিয়েই শঙ্কা আছে যে এই যারা ইলেকশনের মাধ্যমে পার্লামেন্টে আসবেন তারা আসলে এটা কতটুকু আদৌ সংশোধন করবেন এবং কতটুকু তারা পারবেন অ্যাকচুয়ালি সংশোধন করতে। কারণ আমরা যদি সংবিধান মোতাবেক যাই তাহলে এই যেই জুলাই সনদ, এই জুলাই সনদকেও আমরা যদি সংবিধানের মধ্যে অ্যাজ এ টেক্সট এটাকে আমরা যদি অ্যাড করতে যাই তাহলে ডেফিনেটলি সংশোধনী বিল আনতে হবে সেখানে। আপনি সেখানে শুধু একটা রেজলিউশনের মাধ্যমে সেটা করতে পারবেন না। ফলে কতটুকু কি হবে এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে, অনেক ধরনের ব্যাপার আছে। ফলে আমি বলবো যে পলিটিক্যাল পার্টিস যারা আছেন তাদের ডেফিনেটলি যদি আপনারা একমত হন যে না জুলাই সনদে আমরা একমত হয়েছি, তাহলে এই ঐক্যমত্য কমিশনটাকেই আমরা, কারণ এখানে ঐক্যমত্য কমিশন স্পষ্টভাবে বলতেছে যে রাজনৈতিক দলগুলি হলো জনগণের প্রতিনিধি, ফলে প্রতিনিধিদের সাথে আলাপ করে আমরা জুলাই সনদ তৈরি করছি। ফলে এটাকে আমরা একটা ছায়া গণপরিষদ হিসেবে ধরতেই পারি। ফলে আপনি এটাকে একটা ছায়া গণপরিষদ হিসেবে ধরে আপনি এটাকে রেটিফিকেশন সিস্টেম করেন আপনি ইলেকশনের আগেই। এটা জরুরি। মানে এটা হলো গিয়ে যে কোন কোন বিষয়ে আমরা একমত হচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আবার বসে, কারণ অলরেডি এই ঐক্যমত্য কমিশনের এই জুলাই সনদের মধ্যেই যেই জিনিসগুলি ওনারা দিয়েছেন যে অঙ্গীকার নামায় যে কিভাবে আসলে জিনিসটা অঙ্গীকার কি হবে, এটা এই জুলাই সনদের মান কি হবে, সেটা কিন্তু অলরেডি ওই অবস্থায় আছে। একটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি সে বলতেছে যে বলবৎ হবে অলরেডি। ফলে এটা নিয়ে আলোচনা করে এটা কিভাবে সলভ করা যায়, এই জিনিসটাকে কিভাবে রেটিফাই করা যায়, কিভাবে আমি শুনেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা হাইকোর্টের ইয়ের ব্যাপারে কথাবার্তা বলতেছেন, হাইকোর্টের রেফারেন্সের ব্যাপারে কথা বলতেছেন। তো যাই হোক, এটা যেভাবেই হোক এটাকে একটা রেটিফিকেশনের আওতায় আনতে হবে। এটাকে একটা অন্তত যেই ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে ভয় আছে বা পার্টিগুলোর মধ্যে ভয় আছে, নির্বাচন ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলিকে একটা সুষ্ঠু সমাধানের মধ্যে আসতে হবে। যদি না আসে, যদি এটা মিস হয়ে যায় জুলাই সনদ, তাহলে এটা আবারও একটা খুব মানে বাজে একটা উদাহরণ তৈরি করবে ইতিহাসে। ফলে সামনেও যখন এই ধরনের আমরা কোনো একটা সনদ বা কোনো একটা কিছুর মধ্যে মানে জাতিগত আমাদের যে পারস্পরিক বিশ্বাসটা, ওই বিশ্বাসের জায়গাটা অনেক ভয়াবহভাবে নষ্ট হবে। এটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়িত না হওয়ার সবচেয়ে বড় ক্ষতি আর কি। ফলে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলি, আমি সামনের সপ্তাহে হয়তো আবার বসবে ঐক্যমত্য কমিশন,
ফলে এই জায়গায় সবাই একটু একমত হওয়ার চেষ্টা করাটা জরুরি। কোথায় কোথায় গোজামিলটা হয়েছে, সেই গোজামিলগুলিকে কিভাবে একটা সিস্টেমেটিক জায়গায় আনা যায়, সেটা ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলতে হবে। এখানে গভর্নমেন্ট